নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি ডেটা মশাই 2.0 আরো একটা নতুন এপিসোড। আমরা কেন্দ্র ধরে ধরে আলোচনা করছি চতুর্থ দফার যেসব কেন্দ্রে ভোট হচ্ছে। গতকাল আমরা 4টে কেন্দ্র ধরে আলোচনা করেছিলাম, আজকে বাকি 4টে কেন্দ্র নিয়ে আলোচনা করব। কেন ওই কেন্দ্রে, হতে পারে আপনার কেন্দ্র বা পাশের কেন্দ্র, কেন ওই কেন্দ্রে এই মানুষটিকে এই রাজনৈতিক দল প্রার্থী করেছে। কোনো সমীক্ষা নয়, অঙ্ক কষবেন ডেটা মশাই। ডেটা মশাই আরো একবার স্বাগত। থ্যাংক ইউ। ডেটা মশাই চট করে একবার দেখিয়ে দিই দর্শকদের যে চতুর্থ দফায় কোন 8টা কেন্দ্রে ভোট আছে। হ্যাঁ, চট করে দেখিয়ে দিই একবার বিগোয়ালে। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর। আমরা বোলপুর পর্যন্ত এর আগের এপিসোডে দেখিয়েছিলাম। বীরভূম আমরা দেখাবো আজকে, সেখানেও ভোট আছে চতুর্থ দফায়। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ধমান পূর্ব একসময় বামেদের গড় ছিল। আগের বারে যদি 2019-এ আমরা রেজাল্টটা দেখি, তাহলে তৃণমূল জিতেছিল 4টে, বিজেপি জিতেছিল 3টে এবং কংগ্রেস জিতেছিল 1টা। দেখো দেখো, চোখ খুলে দেখো, আমাদের ভোটেই তৈরি হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো। আর আমাদের লাইফ তো শেষ হয়ে গেল বাবা। আমাদের সময় তো আটকে থাকা, ঘোরানো, হয়রানির কালচার ছিল, কিন্তু এখন তোমাদের বড় কিছু করার জন্য একজন বসে আছে। শুধু 10 বছরে স্পিড দেখে নাও। অটল সেতুর থেকে অটল টানেল দেখো, চেনাব ব্রিজ থেকে বগিবিল ব্রিজ দেখে নাও। প্রতিটি ছোট বড় শহরে মেট্রো তৈরি হচ্ছে। আর এত কিছু করার পরেও মোদিজি বলছেন এটা তো শুধুমাত্র ট্রেলার। আমাদের স্বপ্ন পূরণের গ্যারান্টি মোদিজি, আর ওনাকে জেতানোর গ্যারান্টি কার? বাপ বেটা। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। চলে আসে আমরা বীরভূম থেকে শুরু করি। বোলপুর লাগোয়া বীরভূম। সংখ্যালঘু ভোট রয়েছে 39%, এসসি ভোট 29%, এসটি ভোট 6% রয়েছে বীরভূমে। ডেটা মশাই দেখো, খুব ইন্টারেস্টিং। সংখ্যালঘু ভোটটা কিন্তু বেশ ভালো, 39%। এসসি ভোটটা কিন্তু খুব বড়, বুঝতে পারছো? মানে তোমার 40 + 30 70% ভোট সংখ্যালঘু আর এসসি মিলেই হয়ে যাচ্ছে। দেখে নেবো আগের বারের রেজাল্টটা কি হয়েছে। বেশ চট করে দেখে নেই। শতাব্দী রায় তৃণমূল কংগ্রেসের 46% ভোট পেয়েছিলেন। দুধ কুমার মণ্ডল বিজেপির দাপুটে নেতা 39% ভোট পেয়েছিলেন। রেজাউল করিম সিপিআইএম 7% এবং ইমাম হোসেন কংগ্রেসের 5% ভোট পেয়েছিলেন। অন্যান্যদের ভাগ্যে গেছিল মাত্র 3% ভোট। ডেটা মশাই এবার দেখো, এখানে দেখো, এই সিপিএম এবং কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল মুসলিম। 7 + 5 12, একটা ভালো ভোট পেয়েছিল। শতাব্দী রায় ছিল 46% এবং বিজেপির 39%। বিজেপির ভোটটাতে কিন্তু বোঝা যায় এখানে কিন্তু এসসি ভোটটা বিজেপি কিন্তু একটা কনসেন্ট্রেট করতে পেরেছিল। আরেকটা হচ্ছে কি বলতো, হাই মাইনরিটি, হাই মুসলিম কনসেন্ট্রেটেড সিট। এখানে কি বলতো, একটা রিভার্স পোলারাইজেশন একটা হয়ে যায়। যদি মুসলিম এক বাক্সে পড়ে, তখন কিন্তু একটা হিন্দু ভোটটা আরেক বাক্সে হওয়ার একটা চান্স থাকে, এবং সেইটা হয়তো আগের বারে হয়েছিল। এবং দুধ কুমার মণ্ডল খুব দাপুটে নেতা ছিল, এবং সেটা হয়তো কিছুটা সাকসেসফুল হয়েছিল। তবু একটা ভোট শেয়ারের ডিফারেন্স আছে। এবারে ক্যান্ডিডেট লিস্টটা দেখে নিতে হবে, আর কিন্তু চট করে দেখে নেই আমরা। দেবতনু ভট্টাচার্য বিজেপি প্রার্থী। দেবতনু বাবুর নামটা ঘোষণা হয়েছিল কিছুটা অপ্রত্যাশিতভাবেই, অন্তত যারা রাজনীতির খবরাখবর রাখেন তারা তেমনটাই দাবি করেন। দেবাশিস ধর প্রাক্তন আইপিএস, তার নামটাই ঘোষণা করা হয়েছিল, কিন্তু নো ডিউ সার্টিফিকেট রাজ্যের তরফ থেকে দেবাশিস বাবু পাননি, তাই দেবাশিস বাবুর নমিনেশন বাতিল হয়ে যায়। দেবতনু ভট্টাচার্যকে বিজেপি প্রার্থী করে। শতাব্দী রায় পুরনো সিটিং এমপি, তার উপরে তৃণমূল কংগ্রেস আস্থা রেখেছে। মিল্টন রশিদ কংগ্রেস প্রার্থী, নজর থাকবে মিল্টন রশিদের দিকে। প্রাক্তন বিধায়ক বটে মিল্টন দা। হ্যাঁ, এবং মিল্টন এবং এখানে দেখো 39% যে মুসলিম ভোটটা আছে, এখানে কি মিল্টন রশিদ একটা ভোট নিতে পারবে কি পারবে না, এবং ঠিক আছে। এবং আরেকটা যদি দেখো, বিজেপির পুরনো প্রার্থী যিনি ছিলেন শীতলকুচির ওই ইনসিডেন্টের সঙ্গে কোথাও না কোথাও কানেক্ট ছিল। তো বিজেপি কিন্তু একটা তাস খেলেছিল যে তোমার এখানে একটা নন মুসলিম ভোটটাকে একটা কনসলিডেট করার কিন্তু একটা চেষ্টা ছিল, সেটা কাজ হয়নি। এখন নতুন ক্যান্ডিডেট এসেছে, কতটা হয়েছে দেখতে হবে। এবং শতাব্দী রায় অনেক দিনের পুরনো এমপি, এখানে অনুব্রত নেই, একটা লোকাল অ্যান্টি ইনকামেন্সি কিন্তু থাকতে পারে। আচ্ছা, আছে এখানে কিন্তু মিল্টন রশিদ কিন্তু উইল বি দ্য ডিসাইডিং ফ্যাক্টর, যে তুমি কতটা মাইনরিটি ভোট যদি তুমি টেনে নিতে পারো। 39% আছে, সিগনিফিকেন্ট। শতাব্দী রায় অনেক দিনের পুরনো এমপি, ঠিক আছে। অ্যান্টি ইনকামেন্সি রাখো তুমি, থাকলে অ্যান্টি ইনকামেন্সি একটু ক্রিয়েট হবেই। বিজেপির ক্যান্ডিডেট ক্যান্সেল হয়ে যাওয়ার পরে কি বলো তো, একটা অঙ্কটা কি বদলে যাবে না বদলে যাবে, লোকে কিভাবে পারসিভ করবে, কার সাথে কার লড়াই, খুব ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে কিন্তু আমার মনে হয় অনুব্রতর অনুপস্থিতি, এটা কিন্তু দেখতে হবে যে এই সিটটা কি হতে পারে। মিল্টন রশিদ সম্পর্কে আরেকটা তথ্য দিয়ে রাখি। মিল্টন রশিদ তথ্যগত ভুল না হলে কংগ্রেসের জেলা সভাপতি তিনি, এবং তিনি ঠান্ডা ঘরে বসে রাজনীতি করেন না, তিনি মাঠে ময়দানে তাকে 12 মাস দেখা যায়। আবার এটাও ঠিক, প্রাক্তন সভাপতি কংগ্রেসের ওই জেলার,
তিনি কিন্তু একটা বিদ্রোহ ঘোষণা করেছিলেন মিল্টন রশিদের নামটা সামনে আসার পরে, এটাও দেখেছি আমরা। এটাও দেখেছি, কিন্তু আমার মনে হয় মিল্টন রশিদ কিন্তু একটা সংখ্যালঘু ভোটের একটা পার্সেন্টেজ পাবে। দেবতনুবাবু সম্পর্কে যেটুকু শোনা যায় যে দেবতনুবাবুও সংঘ ঘনিষ্ঠ, সংঘ ঘেঁষা, সেক্ষেত্রে দেখতে হবে যে নন মুসলিম ভোটটা তার দিকে কতটা যায়। দেখো এখানে দেখো ইম্পর্টেন্ট হচ্ছে এসসি ভোটটা, এবার যদি না হয় এবং আমি আইডেন্টিটি, এবার মনে করো তুমি লক্ষ্মী ভান্ডারের জন্য এসসি মহিলার একটা ভোট হয়তো তৃণমূল দিকে চলে গেল, এই অঙ্কগুলো কিন্তু কাজ করবে, অঙ্কগুলো কিন্তু জটিল, অঙ্কটা ক্র্যাক করা কিন্তু খুবই মুশকিল, মানে কোনো ক্লাস ওয়াইজ ইলেকশন হচ্ছে কিনা বা তোমার একটা রিলিজিয়ন ওয়াইজ ইলেকশন হচ্ছে কিনা এইগুলো কিন্তু দেখতে হবে। বেশ, নেক্সট লোকসভা কেন্দ্র আসানসোল, সংখ্যালঘু ভোট 16%, এসসি ভোট 22%, এসটি ভোট 6%। আসানসোল ডেটামশাই তুমি শুরুতে যে কথা বললে যে আসানসোল 2019-এ জিতেছিল এবং 2014 জিতেছে বিজেপি, 14তেও বিজেপি, বাবুল সুপ্র জিতেছিলেন, কিন্তু পরবর্তী সময় যখন বাই ইলেকশন হয় তখন অগ্নিমিত্রা পাল হেরে যান, শত্রুঘ্ন সিনহা সেখানে বাই ইলেকশনে জেতেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। এই এরিয়াটা কি বলতো, মানে অনেক রকমের ডেমোগ্রাফি আছে, বুঝতে পারছো, কয়লা শ্রমিক হিসেবে কাজ করবে কিনা, বা তোমার ইন্ডাস্ট্রিয়াল যারা বেল্টে আছে সেখানে কি ইন্ডাস্ট্রি বেল্টের হিসেবে ভোট করবে কিনা। এবং এখানে কিন্তু আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হয়েছিল, সেটা হচ্ছে বিজেপির ক্যান্ডিডেট কিন্তু অন্য কাউকে ডিক্লেয়ার করা হয়, পবন সিং, এবং তারপরে কিন্তু সেই ক্যান্ডিডেটটা পবন সিং না লড়ে নতুন ক্যান্ডিডেট আছে। আমরা দেখে নিই আগের বারে ইলেকশন কত পার্সেন্ট ভোটে ব্যবধান ছিল। বাবুল সুপ্রিয় তখন বিজেপিতে ছিলেন, 52% ভোট পেয়েছিলেন। মুনমুন সেন তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়েছিলেন, বাঁকুড়া থেকে তাকে উড়িয়ে আনা হয়েছিল আসানসোলে, সেবার 34% ভোট পেয়েছিলেন। গৌরাঙ্গ চট্টোপাধ্যায় স্ট্রং সিপিএম নেতা লোকাল, 7% ভোট, এবং বিশ্বরূপ মণ্ডল কংগ্রেসের 2% ভোট পেয়েছিলেন। অন্যান্যদের ভাগ্যে গেছিল 3% ভোট। ডেটামশাই এটাও শোনা যায় যে 2014 সালে তখন মুনমুন সেন ছিলেন না, তখন দোলা সেনকে দাঁড় করানো হয়েছিল। দোলা সেন নাকি হেরে গেছিলেন সেই সময় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন দলে। এখনো শোনা যায় এখানে আসানসোলে তৃণমূলের একটা গোষ্ঠী কোন দল। হ্যাঁ দেখো এখন অনেক বদলে গেছে, জিতেন তিওয়ারি তোমার তৃণমূল থেকে আগের অ্যাসেম্বলি ইলেকশনে বিজেপি, এখন বিজেপির হয়ে, ঠিক আছে, অর্গানাইজেশন ম্যাটার করে। এবার দেখো এখানে দেখো জেনারেলি টিএমসি 2014 আর 19-এ বেঙ্গলি ক্যান্ডিডেট দিয়েছিল, বাই ইলেকশনে কিন্তু স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে কাকে, এরকম কিছু যে আননোন না, যে পলিটিক্সের দুনিয়া আননোন কাউকে নয়। তোমার শত্রুঘ্ন সিনহা একটা পরিচিতি আছে, রাজনীতি করছেন অনেকদিন ধরে, মানে একটা ফিল্ম স্টার প্লাস একটা তোমার পার্টনার সাহেবের মতন, মানে পার্টনার যেখানকার এমপি ছিলেন, তাকে কিন্তু নিয়ে সেখানে ক্যান্ডিডেট করে তৃণমূল কংগ্রেস সাফল্য পায়। এবারে দেখেন আমরা ক্যান্ডিডেট গুলো কে কে, এবং এখানে যে তৃণমূলের যে ক্যান্ডিডেট সিলেকশনে যে বাঙালি থেকে অবাঙালিতে যাওয়া, এটা কিন্তু একটা অঙ্ক, ঠিক আছে। দোলা সেন, মুনমুন সেন থেকে শত্রুঘ্ন সিনহা। হ্যাঁ ফটো তোল, এটা আমাদের দেশেরই জিনিস, আমাদের দেশের লোকেরা বানিয়েছে, আর আমাদের ভোটের তৈরি এই বন্দে ভারত। কেউ ভেবেছিল আমাদের ট্রেনে রিভলভিং সিট, ভিস্টাডোম কোচ থাকবে, এয়ারপোর্টের মতো এসকেলেটর, লাউঞ্জ, ফুড কোর্ট রেল স্টেশনে থাকবে, প্রতি শহরে মেট্রো, আর এবার তো বুলেট ট্রেনও চলবে। আর জানিস তবু মোদিজি কি বলেন, এইটা তো সবে ট্রেলার, লাইফ ইজি করে দিয়েছেন মোদিজি, আর এবার আমরা ওনার জয় ইজি করব। ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি দেওয়ার গ্যারেন্টি মোদিজির, আর মোদিজিকে ভোট দেওয়ার গ্যারেন্টি আমাদের। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। শত্রুঘ্ন সিনহা তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি একটা সময় বিজেপিতেও ছিলেন, পরবর্তীতে তৃণমূল কংগ্রেস বাই ইলেকশনে জেতেন, যে কথা তুমি বলছিলে ডেটামশাই। সুরিন্দর সিং আলুওয়ালিয়া একটা সময় দার্জিলিং এ ছিলেন, পরবর্তী সময়ে বর্ধমান, দুর্গাপুর, এবং এবার তাকে দল দাঁড় করিয়েছে আসানসোল থেকে, এবং বেশ ভেবেচিন্তেই বোধহয় বিজেপি নামটা ডিক্লেয়ার করেছে। অনেকটা দিন সময় নিয়েছিল বিজেপি নেতৃত্বে নামটা। না দেখো পবন সিং, আমি যেটা পড়লাম, পবন সিং যখন ক্যান্ডিডেট ডিক্লেয়ার করার পরে একটা সোশ্যাল মিডিয়ায় পবন সিং এর কিছু মন্তব্য নিয়ে একটা তোমার একটা ভাইরাল হয়ে যায়। তখন কি পবন সিং নিজেই ডিসাইড করে আমি লড়বো না, এবং না লড়ে 24 ঘন্টার মধ্যেই, এবং তার মধ্যে এখন কিন্তু লড়ছেন কারাকাট বলে একটা বিহার একটা সিটে ইন্ডিপেন্ডেন্ট। এই সিটে কিন্তু কিছু একটা শিখ পপুলেশন আছে, তো বিজেপির হয়তো অঙ্কটা ওটাই যে শিখ ভোটটা যদি না চলে যায়, সেই জন্য হয়তো তোমার আলুওয়ালিয়াকে এখানে নিয়ে আসা। এবং আলুওয়ালিয়ার কি বলতো, তুমি যেখানেই দাঁড়াও জিতে যায়, কিন্তু ঠিক বর্ধমান দুর্গাপুরে যেতেন, বর্ধমান দুর্গাপুরে আসবো, আগেরবার কম ভোটে জিতেছিলেন, এবারে আসানসোলে নিয়ে এসে বিজেপি একটা চেষ্টা করছে খেলার। এখানেও বোধহয় খেলাটা কিছুটা নির্ভর করছে জাহানারা খানের উপরে। জাহানারা খান সিপিআইএম প্রার্থী, জামুরিয়ার প্রাক্তন এমএলএ।
লেফট কিন্তু আগের 2019-এ সেই ভোটটা ধরে রাখতে পারেনি। এবার কি সে ট্রেড ইউনিয়নের ভোটটা লেফট কি ফিরে পাবে কি পাবে না, খুব ইন্টারেস্টিং। এবং আগে তো আমি বললাম দোলা সেন, মুনমুন সেন থেকে শত্রুঘ্ন সিনহা, টিএমসি কিন্তু এই যে বাংলা আমার মেয়েকে চাই, আমি বাঙালি ভোটটাই চাই, বাকি চাই না, এই কেন্দ্রে কিন্তু সেটা বলছে না। এখানে বলছে আমার হিন্দিভাষী ভোটটাও দরকার, শত্রুঘ্ন সিনহাকে নিয়ে আসে। এই অঙ্ক খেলা হচ্ছে, কারণ দেখো গ্যাপটা আমি কি হয়েছিলাম 52-36, প্রচুর গ্যাপ ছিল। তুমি তো এই গ্যাপটা যদি হিন্দিভাষী ভোট না পাও, এই সিটটা কিন্তু বার করা খুব মুশকিল। এবং সেই খেলাটাই খেলেছে টিএমসি, আর বাই ইলেকশনে সাকসেসফুল হয়েছিল। এবারে দেখতে হবে এই ইলেকশনে, ন্যাশনাল ইলেকশন বাই ইলেকশনের প্রচুর তফাৎ। ন্যাশনাল ইলেকশনে কি হিন্দিভাষী ভোটটা বিজেপির দিকে যাবে নাকি তৃণমূল ভাগ করতে পারবে বা শত্রুঘ্ন সিনহাকে দিয়ে, দেখতে হবে। এটা মশাই পরের কেন্দ্রের দিকে নজর রাখা যাক। নেক্সট, বর্ধমান পূর্ব, সংখ্যালঘু ভোট 22%, এসসি ভোট 31%, এসটি ভোট 8%। বর্ধমান পূর্ব একটা সময় বামেদের গড় ছিল। এই সমস্ত সিটগুলো দেখছো, মানে 31, 33 সবগুলো সিটে তুমি দেখো এসসি ভোট একটা খুব বড় ইম্পর্টেন্ট, এবং এসসি ভোটাররাই কিন্তু ডিসাইড করবে এই সমস্ত সিটে কে জিতবে। এবং এটা দেখো, এটা বর্ধমান পূর্ব কিন্তু এসসি রিজার্ভ সিট, এখানে সব ক্যান্ডিডেট এসসি হবে। দেখে নি 2019-এ কি রেজাল্ট হয়েছে, চট করে দেখে নেই আমরা বিগোয়ালে। সুনীল মণ্ডল তৃণমূল কংগ্রেস 44% ভোট পেয়েছিলেন, পরেশচন্দ্র দাস বিজেপি 39% ভোট পেয়েছিলেন, ঈশ্বরচন্দ্র দাস সিপিআইএম 12% ভোট পেয়েছিলেন, সিদ্ধার্থ মজুমদার কংগ্রেসের 3% ভোট পেয়েছিলেন, অন্যান্যরা ভোট পেয়েছিলেন 2%। সুনীল মণ্ডল তৃণমূল কংগ্রেসের সিম্বলটা ছিল, কিন্তু তার রাজনৈতিক অবস্থান দোলাচল ছিল। 2021-এর আগে মনে হয়েছিল যে চলে গিয়েছিলেন বিজেপিতে, তারপর বললেন যে আমি তো তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি। তো খুব ইন্টারেস্টিং। ক্যান্ডিডেটটা আরেকবার দেখে নি, ক্যান্ডিডেটটা দেখে নি। শর্মিলা সরকার পেশায় চিকিৎসক, তৃণমূল কংগ্রেস তার উপর আস্থা রেখেছে, তাকে প্রার্থী করেছে। অসীম সরকার, তিনি বিধায়কও বটে, বিজেপি প্রার্থী, শিল্পীও। নীরব খা সিপিআইএম প্রার্থী, শোনা যায় সেখানে কান পাতলে নীরব খা নীরবে সারা বছর মানুষের সঙ্গে জনসংযোগ রেখে চলেন। দেখো এই এরিয়াটা তুমি যেমন বললে যে লেফটের স্ট্রং সিট ছিল, তো এখানে লেফটের ভোট বাড়বে কি বাড়বে না তার উপর কিন্তু সমস্ত ইকুয়েশনটা ডিপেন্ড করে আছে। আচ্ছা, এবং মুসলিম ভোট এখানে অলমোস্ট 22%, সিগনিফিকেন্ট। মানে কি বলো, তোমার জেতার জন্য কত 44-45 লাগবে, যদি 22 কারো এক বক্সে পড়ে যায়, তার মানে বাকি তোমার 22ই লাগবে তোমার জেতার জন্য। এবং এখানে দেখো টিএমসি কিন্তু ক্যান্ডিডেট চেঞ্জ করেছে, চেঞ্জ করে মহিলা ক্যান্ডিডেট দিয়েছে। সুনীল মণ্ডল এখানে অ্যান্টি ইনকাম্বেন্সি ছিল হয়তো, সেই জাজ করে কিন্তু এখানে ক্যান্ডিডেট চেঞ্জ করা, ঠিক আছে। অসীম সরকারকে কেন দেওয়া, মানে টার্গেট কি সেই এসসি ভোট? এইখানে দেখো তোমার বিজেপিকে যদি ওয়েস্টবেঙ্গলে ভালো ফল করতে হয়, বিজেপির খেলার জায়গাটা কিন্তু এসসি, সেটা তোমার বাগদি হতে পারে, রাজবংশী হতে পারে, মতো হতে পারে। সেই জন্য তোমার কি বলতো, এই ভোটটা যদি বিজেপির কাছে খুব খুব ইম্পর্টেন্ট, এবং এই ভোটটার ওপরই কিন্তু মানে দেখো এই সমস্ত সিট ডিসাইড করবে ওয়েস্ট বেঙ্গলের ফিউচার পলিটিক্যাল অ্যালাইনমেন্ট রিঅ্যালাইনমেন্ট কোথায় হবে। বেশ, নেক্সট আমরা যাই বর্ধমান দুর্গাপুর। গোটা দেশের বোধহয় নজর থাকবে এই কেন্দ্রের দিকে, কারণ এ রাজ্যে বিজেপির এখনো পর্যন্ত সফল সভাপতি, প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, তাকে ওখানে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান দুর্গাপুরে। মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। সংখ্যালঘু ভোট রয়েছে 18%, এসসি ভোট রয়েছে 25%, এসটি ভোট এখানে রয়েছে 6%। ডেটা মশাই, এবং দেখো এখানেও কিন্তু হিন্দি ভাষী ভোটটা প্রচুর, ঠিক আছে। এটা দুর্গাপুরের মধ্যে, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আছে, একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে, এখানে লোকের হয়তো কোনো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত ইস্যুগুলো কিন্তু পপ আপ হবে, ঠিক আছে। এবং এই কেন্দ্রে কিন্তু আলু আলিয়া এখান থেকে শিফট হয়েছে। আমরা রেজাল্টটা দেখে নিই, রেজাল্টটা দেখলে আমরা চট করে দেখে নিই। এস আলুওয়ালিয়া বিজেপির, তিনি পেয়েছিলেন 42.31% ভোট। মমতাজ সঙ্গমিত্রা, তিনি পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 42.14% ভোট। আভাস রায় চৌধুরী সিপিআইএম বামেদের পুরনো নেতা 11.41% ভোট পেয়েছিলেন। রণজিৎ মুখোপাধ্যায় কংগ্রেসের, তিনি পেয়েছিলেন 2.71% ভোট, এবং অন্যান্যরা 1.44% ভোট। ডেটা মশাই, পার্থক্যটা দেখো খুবই কম, মানে 0.2% ভোটে। এবার দেখো এইখানে এমপির পারফরমেন্স কতটা ভালো ছিল খারাপ ছিল, এটা কিন্তু একটা প্রভাব পড়তে পারে যে আলু সাহেব মানে কিরকম কাজ করেছেন বিজেপি এমপি হিসেবে, সরকারে আছে, কেন্দ্র সরকারের লোকের এক্সপেকটেশন আছে, সেখানে থাকতে পারে। মমতা সঙ্গমিত্রাকে তোমার এখন তো এবারে তো ক্যান্ডিডেট করেনি। এবং এখানে দেখো লেফটের ট্রেড ইউনিয়নের ভোটটা, আমি বারবার বলছি এই এরিয়ায় কিন্তু লেফট মানে একটা যদি কামব্যাক মানে করাটা জায়গা আছে। এখানে আরেকবার আমি কিন্তু ক্যান্ডিডেট সিলেকশনটা আমি বলছি তৃণমূলের খেলাটা কি হচ্ছে আমি তোমায় বোঝানোর চেষ্টা করব। চট করে দেখে নেই আমরা।
কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেস প্রার্থী, দিলীপ ঘোষ তিনি বিজেপি প্রার্থী। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। মেদিনীপুরে অনেকেই ভেবেছিলেন দিলীপ ঘোষ হয়তো ক্যান্ডিডেট হতে পারেন, কিন্তু মেদিনীপুরে নয়, দল তাকে পাঠিয়ে দিয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। সুকৃতি ঘোষাল সিপিআইএম প্রার্থী, শিক্ষক সুকৃতি বাবু। দেখো এখানে খুব ইন্টারেস্টিং, কীর্তি আজাদ দ্বারভাঙ্গায় বিজেপির এমপি ছিল, রাজনৈতিক পরিবারের, বাবা সিএম ছিলেন, এবং তারপরে কি হয়ে যায়, কংগ্রেসে যোগ করে। 2019-এ কংগ্রেসে তোমার ঝাড়খণ্ড থেকে ইলেকশন লড়েন, জামানত বাজেয়াপ্ত হয়েছিল। হ্যাঁ, এবং তারপরে টিএমসিতে ব্যাক করেন। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, টিএমসি কিন্তু এখানে বাঙালি কার্ড খেলছে না, ঠিক আছে, যে আমার একটা হিন্দিভাষী ভোটটা, আমার ভোটটা দরকার। টিএমসি 2021-এর যে পজিশনিং ছিল, যে বাঙালি ভোট, বাঙালি ভোট, বাঙালি ভোট, বাঙালি অস্মিতা, বাঙালি আবেগ, সেখান থেকে কিন্তু একটা শিফট আমরা দেখতে পাচ্ছি, এবং এই শিফটটা কিন্তু কলকাতা দূরে খেলছে। তার মানে কি হচ্ছে, আমি পুরনো ভোটটা ধরে রেখে নতুন একটা ভোট নিয়ে আসার অঙ্ক। এবং এখানে কিন্তু দিলীপ ঘোষ কিন্তু লড়াকু নেতা, যেখানে তুমি পাঠাতে ঘুরবে, লড়াই করে, রাজ্য সভাপতি ছিলেন, গোটা রাজ্য চষে বেরিয়েছিলেন। এবং এই সিটটা কিন্তু মানে কি বলতো, দিলীপ ঘোষের ফিউচার, রাজনৈতিক ফিউচার কি, যেমন দিলীপ ঘোষের আগে 2021 অব্দি যে বিজেপিতে পজিশন ছিল, এখন কিন্তু হয়তো অতটা পজিশন নেই। এই সিটটা কিন্তু দিলীপ ঘোষের কিন্তু একটা খুব নিজস্ব ফাইট। কারণ দেখো এই কেন্দ্রটা কি হচ্ছে, আগের বারে ক্যান্ডিডেট ছিল হিন্দিভাষী বিজেপির, এবারে বাঙালি, তৃণমূলের ক্যান্ডিডেট হিন্দিভাষী, এবং লেফট একটা কামব্যাক করার চেষ্টা করছে। দেউচা পচামি আন্দোলন আমরা দেখেছি, আমরা বন্ধ কলকারখানার সামনে শ্রমিকদের আন্দোলন দেখেছি, আমরা অবৈধ খনি নিয়েও আন্দোলন হতে দেখেছি, খনির বিরুদ্ধে আন্দোলন হতে দেখেছি। এইগুলো কোনো প্রভাব ফেলতে পারে, যে কোনো অঙ্ককে ঘেটে দিতে পারে? আর ডেফিনেটলি দেখো, লোকের রোজগার খুব ইম্পর্টেন্ট। এই জায়গায় লেফট কি সিটুর ভোটটা বাড়াতে পারবে কিনা, যে ট্রেড ইউনিয়নের ভোট, কয়লা খনির ভোট, শ্রমিকের ভোট, এগুলো দেখতে হবে, নাকি তোমার টিএমসির যে হিন্দিভাষী ক্যান্ডিডেটরা, যারা বিজেপির হিস্ট্রি আছে, যারা জানে বিজেপি কিভাবে কাজ করে, সেখান থেকে কিছু ভেঙে নিতে পারবে কি পারবে না। ইনফ্যাক্ট এই অনুষ্ঠান যখন আমরা শুরু করছি, প্রথম এপিসোডও বলেছিলাম যে কেন আপনার পাড়ায় কেন দিলীপ ঘোষকে দাঁড় করানো হয়েছে, কেন কীর্তি আজাদকে দাঁড় করানো হয়েছে, কেন সুকৃতি ঘোষালকে দাঁড় করানো হয়েছে, কেন অসীম সরকারকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ওখানে, কি কারণে? এগুলো কিন্তু রাজনৈতিক দলগুলো অঙ্ক কষেই করেন, ভাববেন না যেগুলো একেবারে হঠকারী সিদ্ধান্ত। আমরা সেই অঙ্ক কষার চেষ্টা করলাম, আমরা কোনো সমীক্ষা করলাম না, আবারও বলছি আমরা কোনো দিক নির্দেশিকাও দিলাম না। আরও একটা ইন্টারেস্টিং এপিসোড নিয়ে হাজির হচ্ছি ঠিক সন্ধ্যে 7:30টায়। দেখতে থাকুন TV9 বাংলা, না দেখলেই নয়।